2024 সালে এসে আমরা আমাদের পিসি কন্টেন্টকে আরেক ধাপ উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। অর্থাৎ এখন থেকে আপনারা নিয়মিত দেখতে পারবেন 18+ দুঃখিত তথ্যবহুল কন্টেন্ট, যেগুলো যারা টেকনিক্যাল ব্যাপার স্যাপার একটু কম বোঝেন তাদের অনেকেরই মাথার উপর দিয়ে চলে যাবে। এই জন্য যারা অপ্রাপ্ত বয়স্ক রয়েছে তারা ক্যামেরার সামনে থেকে সরে যাও। কন্টেন্ট যেমন হবে তথ্যবহুল, তেমনি কন্টেন্টে যথেষ্ট মশলা অ্যাড করার জন্য থাকবে পর্যাপ্ত ডিউরেশন। 2024 সালে এসে আমরা অলরেডি 20 মিনিট প্লাস 20টার বেশি ভিডিও বানায় ফেলছি। এদের মধ্যে আর্কটিক কুলার নিয়ে করা প্রায় প্রত্যেকটা ভিডিওই শর্ট ফিল্মের ক্যাটাগরি ছুঁয়েছে বলতে পারেন। বাস্তবার্থেই দেশের মার্কেটে আর্কটিকের কুলারগুলো ঢোকার পরে কুলার মার্কেটটা একটু নড়বড়ে হয়ে যায়। একদিকে অনেক পিসি কনজিউমাররা যেমন ফেলেছে স্বস্তির নিঃশ্বাস, তেমনি আরেকদিকে যারা বাজেটের মধ্যে ভালো কুলার খুঁজছিলেন তারা একদম বেস্ট প্রাইসে ওয়ার্ল্ডের লিডিং ব্র্যান্ডের কুলারগুলো পাচ্ছেন। আর এর সাথে সাথে আমাদের প্রসেসরগুলো পেয়েছে আর্কটিকের শীতল পারফরমেন্সের ছোঁয়া। যাই হোক, আপনাদের সাথে রয়েছে আমি অর্ণজামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। কথা হবে আর্কটিক ফ্রিজার 2 280mm RGB এবং নন RGB ভার্সন নিয়ে। আর্কটিক ফ্রিজার 2 280mm এর দুইটা ভ্যারিয়েন্ট বাংলাদেশে বাজারে পাওয়া যায়। একটা হচ্ছে FPS আর একটা হচ্ছে নো FPS। এর মধ্যে নো FPS এর দাম হচ্ছে 13,000 টাকা আর FPS অর্থাৎ ARGBটার দাম হচ্ছে 15,000 টাকা। উল্লেখ্য, এই বাজেট রেঞ্জে আমরা 280mm এর কুলার খুব বেশি একটা দেখতে পাই না। ম্যাক্সিমাম হয় 240 নাহলে 360mm এর কুলারগুলো দেখতে পাই, কারণ 280mm এর কুলারগুলা এই দুইটার মাঝখানে অবস্থান করে। অর্থাৎ নর্মাল 120mm এর যে ফ্যান আছে তার থেকে একটু বড় সাইজের ফ্যান এগুলো ব্যবহার হয়, অর্থাৎ 140mm এর, এবং সকল কেসে এগুলো ক্লিয়ারেন্স থাকে না। একটু এক্সপেন্সিভ বা একটু পশ কেসগুলাই এই ধরনের ক্লিয়ারেন্স থেকে থাকে। চলুন দেখে নেই 13 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে আমাদের বাজারে কি কি কুলার অপশন রয়েছে। থার্মালটেক টাফ লিকুইড 280 ARGB সিঙ্ক AIO লিকুইড CPU কুলার, দাম 13,500 টাকা, ওয়ারেন্টি 2 বছর। থার্মালটেক ফ্লোরিং RGB 280 TT প্রিমিয়াম এডিশন লিকুইড কুলার, দাম হচ্ছে 15,500 টাকা, ওয়ারেন্টি 2 বছর। এদের মাঝামাঝি 14,000 টাকায় কর্সার IQ H115i 280mm এলিট ক্যাপেলিক্স লিকুইড কুলার। এটা আগে মার্কেটে পাওয়া যেত, বর্তমানে স্টক আউট। এর ওয়ারেন্টি ছিল 5 বছর। কম্পিউটার অ্যানালাইসিস দেখে যা বোঝা গেল যে আর্কটিকের সাথে কম্পিট করবে কি, এই প্রাইস রেঞ্জে আসলে অন্য কোনো কুলারের হয় স্টক নাই, আর স্টক থাকলেও দেখা যায় এর এতগুলো ভ্যারিয়েন্টের সাথে কম্পিট করার মতো অবস্থা নাই। আর ওয়ারেন্টির 6 ইয়ার তো বাদই দিলাম। যাই হোক, চলুন এবার আনবক্সিং শুরু করা যাক। নন RGBর জন্য সিম্পল বক্সে এবং ARGB ভার্সনের জন্য রঙিন বক্সে এসেছে আর্কটিক লিকুইড ফ্রিজার 2 280। বক্স খোলার পর আরও একটা বক্সে পাওয়া যাচ্ছে অ্যাক্সেসরিজ এবং কার্ডবোর্ডের ডিভাইডারের সাথে থাকছে দুটো আলাদা প্লাস্টিকে মোড়ানো মেইন কুলার। কুলারটির বিল্ড কোয়ালিটি বেশ প্রিমিয়াম, তাই ওজনেও বেশ ভারী। এর অ্যাক্সেসরিজের লিস্টটা বেশ বড়, জটিল অসংখ্য স্ক্রু ওয়াশারের জন্য থাকছে 4টি ব্যাকপ্লেট নাট, রেডিয়েটর মাউন্টের জন্য প্রয়োজনীয় 8টি মেটাল ওয়াশার, 4টি রাবারের রিং, ইন্টেল 1200 এবং 115X এর জন্য 4টা প্লাস্টিক ওয়াশার, ইন্টেল 1700 জন্য 4টা 3mm স্টিকার ওয়াশার, যা বর্গাকৃতির বড় একটা স্টিকার হিসেবে আসে। সাথে থাকছে আরো 4টি 3mm স্টিকার, যা আয়ত আকৃতির বড় স্টিকার হিসেবে আসছে। স্টিকার তোলাতে যারা আনন্দ খুঁজে পান তাদের জন্য পরবর্তীতে ইনস্টলেশন পার্টটা পছন্দের হতে পারে এই স্টিকারগুলোর জন্য। এমডির জন্য আবার এত কিছু লাগছে না। সকেট কম্প্যাটিবিলিটি হচ্ছে ইন্টেলের ক্ষেত্রে 1700, 1200, 115X, 2011-3, 2066 এবং স্কয়ার ILM। এমডির ক্ষেত্রে AM5, AM4 এবং AM3+। বক্সে আরও আছে ছোট সিরিঞ্জে MX5 থার্মাল পেস্ট। যদিও থার্মাল পেস্ট সিরিঞ্জটির ফর্ম ফ্যাক্টরটা কিউট মিনি, কিন্তু এর কোয়ালিটি নট সো কিউট হবার কারণে এটা ডিসকন্টিনিউ করা হয়েছে। MX5 মূলত বেশ কিছুদিন ব্যবহার করলে প্রসেসরের সাথে কুলারকে শক্ত করে আটকে ধরতো এবং এর কম্পাউন্ড হতে তৈল জাতীয় পদার্থ আলাদা হয়ে যেত, যা একটা বড় ইস্যু পেস্ট ব্যবহারের ক্ষেত্রে। যদিও MX6 পরবর্তীতে লঞ্চ করা হয়েছে, তবে ভ্যালু এবং কোয়ালিটি রেশিও হিসাব করলে MX4ই এখন পর্যন্ত আমাদের কাছে সকল টেস্টে প্রাধান্য পায় এবং সারা পৃথিবীব্যাপী MX4 এখনো তার পপুলারিটি আগের মতোই ধরে রেখেছে। এরপরে রেডিয়েটরটির দৈর্ঘ্যে 317mm এবং প্রস্থে 138mm, পুরুত্ব হচ্ছে 38mm। ফ্যান সহ ধরলে পুরুত্ব হয় 67.5mm। এই বিষয়গুলো মাইন্ডে রেখে আপনাকে কেস বেছে নিতে হবে, নয়তো দেখা যাবে কুলার কেনার পর ক্লিয়ারেন্সের জন্য আর সেট করা যাচ্ছে না। রেডিয়েটরের ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়ামের এবং গ্লসি ব্ল্যাক পেইন্ট করা আছে, তাই প্রিমিয়াম ফিল আসে। সাথেই রেডিয়েটরের উপরে বড় করে আর্কটিক ব্র্যান্ডিং করা থাকছে। রেডিয়েটরটির ফিন ডেন্সিটি আমরা হিসাব করে পেয়েছি 15 ফিন্স পার ইঞ্চ, যা আমাদের টেস্ট করা অন্যান্য কুলার থেকে কিছুটা কম। এখানে 38mm থিকনেসের কারণে ফিনের সারফেস এরিয়া যথেষ্ট বেড়েছে, তাই ধারণা করছি অপটিমাল কুলিং পারফরমেন্স যাতে রেডিয়েটরটা ডেলিভার করতে পারে, এজন্য ফিনের ডেন্সিটি কমিয়ে থিকনেস বাড়িয়ে দেওয়া হয়েছে অধিক বায়ু প্রবাহের জন্য। ফ্যান হিসেবে রেডিয়েটরের সাথে মাউন্ট করা অবস্থায় আসে 140mm দুইটা ফ্যান। কেবলগুলো ডেইজি চেইন করা থাকে, তাই আলাদাভাবে ইনস্টল করার কোনো প্যারাই নাই। ARGB ভার্সনের সাথে আসে রিং ব্লেড ডিজাইনে আর্কটিক P40
P14 PWM PST ARGB ফ্যান, যার সেন্টারে 12টি ARGB LED থাকে। 4 কোণে মোটর ভাইব্রেশন কমানোর জন্য রয়েছে সফট রাবার প্যাড। ফ্যানের বাতিগুলো ভিন্ন ভিন্ন মাদারবোর্ডের সব ধরনের সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রণযোগ্য। কুলারটি নন RGB ভার্সনের সাথে আসছে আর্কটিক P14 PWM ফ্যান। ARGB ফ্যানের ক্ষেত্রে ম্যাক্স RPM 1900, নন RGB ফ্যানের ক্ষেত্রে ম্যাক্স RPM হচ্ছে 1700। আর্কটিকের ওয়েবসাইটে বিশেষভাবে দাবি করা হয়েছে যে ফ্যানগুলোতে জার্মানিতে ডেভেলপ করা অ্যালয় লুব্রিক্যান্ট কম্বিনেশনের মাধ্যমে বেয়ারিং ফ্রিকশন অনেক কমিয়ে এফিসিয়েন্সি বাড়িয়ে আনা সম্ভব হয়েছে, যাতে করে ফ্যানে ঘর্ষণের দরুন উৎপন্ন তাপের পরিমাণ এবং বিয়ারিং এর নয়েজ অনেকটা কমে এসেছে, সাথে ফ্যানের সার্ভিস টাইমও বেড়েছে। আসলে সার্ভিস টাইম না বাড়লেও খুব একটা অসুবিধা ছিল না, কারণ এমনিতেও ফ্যানগুলোয় 6 বছরের ওয়ারেন্টি আছে। তবুও ভালো লাগছে দেখে যে একটা প্রপার বাজেটের মধ্যে আর্কটিক একদম টপ কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছে। ইউজার ম্যানুয়াল ঘাটলে দেখা যায় ফ্যানগুলো 27 mm থিক, নয়েজ লেভেল হচ্ছে 0.3 সোন, ডেসিবল হিসেব করলে 0.3 সোন মানে হচ্ছে 22.5 dBA, যা খুব কম বলতে হচ্ছে। স্ট্যাটিক এয়ার প্রেসার হচ্ছে 2.44 mm, H2O এয়ার ফ্লো হচ্ছে 72.8 CFM। আর্কটিক লিকুইড ফ্রিজার 2360 এর মতো এই 280 mm ভার্সনেও ফাইবার রিইনফোর্সড 450 mm এর লেংথের টিউব ব্যবহার করা হয়েছে। টিউবের বাইরে থেকে ডায়ামিটার 12.4 mm, ভেতরে হচ্ছে 6 mm। টিউবগুলোতে ব্ল্যাকের উপর হোয়াইট স্ট্রাইপ করাটা বেশ মানানসই, কারো কারো অবশ্য ভালো নাও লাগতে পারে। টিউব দুটো সহজেই বেন্ড করা যায়। টিউবের ভেতর ফ্যানের কেবলগুলো রাউট করা হয়েছে। খুব জানতে ইচ্ছা করছে যে টিউবের মধ্যে কেবলগুলো কি অবস্থায় রয়েছে, একটু কেটে দেখতে পারলে ভালো হতো। টিউব দুটোকে আবার ব্লক ও রেডিয়েটর থেকে আলাদা করার অপশন রয়েছে, সেক্ষেত্রে আপনি চাইলে আফটার মার্কেট ফিটিংস ও টিউব কিনে মড করতে পারবেন। যদিও আমরা বলবো মডিং ক্যাপাসিটি না থাকলে ডু নট ট্রাই দিস অ্যাট হোম। 280 mm এর AIOটার সিপিইউ ব্লক দেখতে বেশ ইন্টারেস্টিং। একে যেন পুরো 1985 সালের জনপ্রিয় থান্ডারক্যাটসের স্পেসশিপের মতো দেখায়। থান্ডারক্যাটসের ফ্যান থাকলে কেউ কেউ সিপিইউ ব্লকটি দেখে নস্টালজিক অনুভূতি পেতে পারেন। সিপিইউ ব্লকটা নিরাশ করবে না ব্যাটম্যানের ব্যাটমোবাইল লাভারদেরও। ব্লকটি বেশ স্টাইলিশ দেখতে, যা আপনার পিসির অ্যাস্থেটিক্সে কিছুটা উন্নয়ন ঘটাবে। সিপিইউ ব্লকটির ডিমেনশন হলো 78/53/98 mm। সিপিইউ ব্লকে থাকা পাম্পের RPM হচ্ছে 800 থেকে 2000 RPM, যা PWM কন্ট্রোল। পাম্পের পাওয়ার কনজাম্পশন দেওয়া রয়েছে 0.5 ওয়াট থেকে 2.7 ওয়াট পর্যন্ত। সিপিইউ ব্লকের নিচে দেওয়া আছে কপার কোল্ড প্লেট, যা আপনার পুরো সিপিইউকে কভার দিবে অধিক তাপ দ্রুত পরিবহনের নিশ্চয়তা সহ। আর্কটিক লাইনআপের কুলারগুলোর সিপিইউ ব্লকে এনেছে এক নতুন সংযোজন, যা হলো এই মিনি কিউট ফর্ম ফ্যাক্টরের 40 mm VRM ফ্যান। ফ্যানটা PWM কন্ট্রোল, যার ম্যাক্স RPM বলা হয়েছে 3000 RPM। ফ্যানটা আপনার মাদারবোর্ডের VRM সেকশনে এয়ার ফ্লোর মাধ্যমে হিটকে সহজে ডিসিপেট করতে সাহায্য করবে। আমাদের গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে ফ্যানটা আসলেই কাজ করছে। VRM এর তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম হচ্ছে। ফ্যানের পাশে হাত দিয়ে যতটুকু বোঝা গেল, র্যামের দিক থেকে এটা বাতাস টানছে এবং এর চারদিকে ঘেরা হিটসিঙ্কের উপর দিয়ে এই বাতাসটা ছড়িয়ে দিচ্ছে। এভাবে এক হিসাবে র্যামের পাশটাতেও এয়ার ফ্লো হচ্ছে, যা র্যামের জন্য ভালো। তবে কেউ যদি এই ছোট্ট ফ্যানটিকে বন্ধ করে বিদ্যুৎ বিল সেভ করতে চান, তাহলে নিচে থাকা কানেক্টরটি খুলে দিলেই হয়ে যাবে। এরপরে চলুন ইনস্টলেশন শুরু করা যাক। বক্সটি খোলার পর অন্যান্য বারের মতো এবার আমাদের হাতে আসেনি কোনো ইউজার ম্যানুয়াল, কারণ এটা ডিজিটালাইজেশনের ছোঁয়ায় অনলাইনে চলে গিয়েছে। বক্সে থাকা QR কোড স্ক্যান করলেই ওপেন হবে এক ওয়েবসাইট, যেখানে বেশ কতগুলো মাদারবোর্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা কম্প্যাটিবিলিটি ইস্যুর কথা জানানো রয়েছে। মাদারবোর্ড সাপোর্টের কথা আলাদাভাবে উল্লেখ করতে হয়েছে, কারণ বড় বড় হিটসিঙ্ক দেওয়া বোর্ডগুলোতে হিটসিঙ্কের সাথে কুলার ইনস্টল করার সময় ঝামেলা হতে পারে। তো খুঁজছিলাম ইউজার ম্যানুয়াল, সেই বহু আকাঙ্ক্ষিত ম্যানুয়াল পর্যন্ত পৌঁছাতে হলে আপনার বক্সের উপরে দেওয়া রেভ নাম্বার ফলো করলেই পেয়ে যাবেন কুলারটির জন্য উপযুক্ত ইনস্টলেশন পদ্ধতি। ইউজার ম্যানুয়াল খুঁজে বের করা এবং তা দেখে কুলারটি ইনস্টল করা এতটাই সহজ যে এক ভাই এই কুলার ইনস্টল করা শুরু করলে একই সময় আরেকজন ভাই পুরো একটা পিসি বিল্ড করে ফেলতে পারতে পারেন। তবে এই অতিরিক্ত শ্রমের একটা পজিটিভ দিক হলো কুলারটির ইনস্টলেশন পদ্ধতি যথেষ্ট অ্যাকুরেট হবে। ইনস্টলেশনের প্রসেস, সেটআপ এবং প্রসেসর যেহেতু একই, তাই আমরা পূর্বের আর্কটিক লিকুইড ফ্রিজার 2360 এর ভিডিও থেকে সেটা প্লেব্যাক করছি। আমরা এই কুলারটা টেস্ট করব 14700K দিয়ে, অর্থাৎ ইন্টেল LGA 1700 সকেটে। শুরুতে একটা হেভি মেটালের ইন্টেল ব্যাকপ্লেটের মধ্যে সবার শেষের কাট আউটে 4টা সিলভার রঙের ব্যাকপ্লেট নাট বসিয়ে দিতে হবে। পরে সেই নাটগুলোতে রাবারের 0 রিং পরাতে হবে। এবারে মাদারবোর্ডের পেছনের ব্যাকপ্লেট হোল বরাবর স্কোয়ার প্যাকেজে পাওয়া 3M স্টিকারের মতো ওয়াশার চারটা বসিয়ে দেই। সেম ভাবে মাদারবোর্ডের সামনের দিকের হোলগুলোতে রেক্ট্যাঙ্গেল প্যাকেজে 3M স্টিকারের মতো ওয়াশার চারটি বসিয়ে দেই। এরপরে পেছন থেকে ব্যাকপ্লেট লাগিয়ে LGA 1700 মেটাল স্ট্যান্ড অফ গুলো টাইট দিলেই অলমোস্ট রেডি, বাট আই এম নট ডান ইয়েট। এবার একটু পাম্প ব্লকে মাউন্টিং ক্লিপগুলো দুটি স্ক্রু দিয়ে আটকে দিয়ে সিপিইউর উপরে ক্লিপের ইন্টেল কাটআউটের মিডল বরাবর বসিয়ে থাম্ব স্ক্রু টাইট দিয়ে রকেট লাগানো শেষ। খালি তারটা সিপিইউ ফ্যান বা AIO পাম্প হিটারে লাগিয়ে দিলেই রকেট উড়ে যাবে। ইনস্টলেশন শেষ, এবার শুরু করা যাক পারফরম্যান্স টেস্ট। যে কোনো কুলারের লুক দেখার পর সবচেয়ে এক্সাইটিং লাগে যে অংশটা, তা হলো কুলারটার পারফরম্যান্স টেস্টিং। কারণ পারফরম্যান্স টেস্ট করে জানা যায় একটা কুলার ঠিক কতটা ভালো, তার লুক হিসেবে এবং প্রাইস হিসেবে আমরা কতটা পারফরম্যান্স স্কুইজ করতে পারছি। যাই হোক, আর্কটিকের সকল কুলার আমরা আমাদের নিউলি বিল্ড করা ওপেন সিস্টেমে টেস্ট করেছি। এটাই থাকছে প্রসেসর হিসেবে ইন্টেল i7 14700K, কুলার হিসেবে আর্কটিক লিকুইড ফ্রিজার 280 মাল্টি কম্প্যাটিবল, অল ইন ওয়ান সিপিইউ কুলার, মাদারবোর্ড হচ্ছে MSI MEG Z790S, র্যাম হচ্ছে কিংস্টন ফিউরি 16GB 6000 MHz DDR5 র্যাম, SSD Seagate Firecuda 532TB, PCU হচ্ছে ডিপকুল PX 850G 80+ গোল্ড 850 ওয়াট পাওয়ার সাপ্লাই। টেস্ট আমরা দুইটা ধাপে সম্পন্ন করব, একবার ডিফল্ট সেটিংসে এবং একবার
তার পাওয়ার লিমিট করে। টেস্ট করার জন্য সিনেবেঞ্চ R23 এবং রেজাল্ট দেখানোর জন্য হার্ডওয়্যার ইনফো 64 ব্যবহার করব। গরমের দিন শুরু হয়ে গিয়েছে, তাই কক্ষ তাপমাত্রা 30 ডিগ্রির আশেপাশে রয়েছে। আসলে স্টুডিওর ফ্যান অন না করলে পরে এখন কুলারের টেম্পারেচারটা বেশ ভালোভাবেই ফিল করা যায়। শীতকালে এই জিনিসটা একটু আরামদায়ক ছিল, কিন্তু গরমকালে ময়ে ময়ে। উল্লেখ্য, কুলারটা অন করার সাথে সাথে ফ্লুইডের মুভমেন্টের শব্দ পাওয়া যায়। সেটা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নাই। পাম্প অন করলে ভেতরে ফ্লুইড সার্কুলেট হবে, তাই প্রথম কয়েক সেকেন্ড কিছুটা শব্দ করে কুলারটি নিশ্চুপ হয়ে যায়। তো প্রথম ধাপে সব সেটিং ডিফল্টে রেখে টেস্ট করা যাক। আইডিয়াল অবস্থায় সিপিইউ প্যাকেজ টেম্প ছিল 52 ডিগ্রি সেলসিয়াস ম্যাক্স, 38 ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ। আমরা কুলারের অভ্যন্তরের লিকুইডটিকে হিট আপ করার জন্য আধা ঘন্টারও কিছু বেশি সিনেবেঞ্চ মাল্টিকোর বেঞ্চমার্ক রান করলাম, এবং এটা কিছুক্ষণের জন্য মাল্টিকোরে 101 ডিগ্রি ম্যাক্স হিট করে এবং অ্যাভারেজে 78 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল। সিপিইউ প্যাকেজে ম্যাক্স ওয়াটেজ ছিল এই সময় 309.592 ওয়াটস। মানে বুঝতেই পারতেছেন ইন্টেলের সিপিইউ 14 জেন ভূতের মতো পাওয়ার টানে। যাই হোক, কুলারকে লোড দিয়ে রানিং করার পর ডিফল্ট সেটিং এ সিনেবেঞ্চ সিঙ্গেল করে স্কোর হয় 2146 পয়েন্টস। এ সময় 66 ডিগ্রি ম্যাক্স এবং 51 ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ টেম্পারেচার ছিল। কোর ক্লক ছিল 5600 মেগাহার্জ ম্যাক্স এবং 4608 মেগাহার্জ অ্যাভারেজ। পিকোর জিরোতে ছিল 5466 মেগাহার্জ। এ সময় সিপিইউ 72.604 ওয়াট ম্যাক্স এবং অ্যাভারেজ 41.583 ওয়াট পাওয়ার কনজিউম করে। সিনেবেঞ্চ মাল্টিকোর টেস্টের স্কোর আসে 34177 পয়েন্টস। এ সময় 101 ডিগ্রি ম্যাক্স হিট করেছিল, 95 ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ টেম্প আসে। মাল্টিকোর টেস্টে কোর ক্লক অ্যাভারেজে বেড়ে 4660.7 মেগাহার্জ হয় এবং কমে পিকোর জিরোতে হয় 5355 মেগাহার্জ। কোর ভিআইডি এই সময় ছিল 1.354 ভোল্টস ম্যাক্স এবং 1.215 ভোল্টস অ্যাভারেজ। যেহেতু তাপমাত্রা 100 ডিগ্রির উপরে চলে যাচ্ছিল, তাই ভেবে দেখলাম যে এটাকে একটু পাওয়ার লিমিট করা যাক, তারপর দেখা যাক কি পরিমাণ পারফরমেন্স পাওয়া যায়। কিছুক্ষণ টুইকিং এর পর সিদ্ধান্ত নেওয়া হলো যে 253 ওয়াট পাওয়ার লিমিট করে দেখা যাক তাপমাত্রা ও পারফরমেন্সের পারফেক্ট ব্যালেন্স পাওয়া যায় কিনা। 253 ওয়াটস বায়োস পাওয়ার লিমিটে আমরা টেস্টের এই পর্যায়ে এসে একটা ইন্টারেস্টিং রেজাল্ট পাই। পাওয়ার লিমিট করার পর সিনেবেঞ্চ মাল্টিকোর স্কোর হয় 3421 পয়েন্টস, যা পূর্বের তুলনায় বেশি। কিন্তু এই সময় ম্যাক্স টেম্প গিয়ে দাঁড়ায় 97 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অ্যাভারেজ কমে আসে 91 ডিগ্রি সেলসিয়াসে। কোর ক্লক ম্যাক্স সেম থাকে, অ্যাভারেজ 4633 মেগাহার্জ এবং পিকোর জিরোতে হয় 5268 মেগাহার্জ। পাওয়ার কনজাম্পশনে দেখা যায় ম্যাক্সিমাম ও অ্যাভারেজ ওয়াট কমে গিয়ে যথাক্রমে 282 ওয়াট এবং 238 ওয়াট হয়। কোর ভিআইডি 1.375 ভোল্টস ম্যাক্স এবং 1.192 ভোল্টস অ্যাভারেজ হয়। দারুণ বিষয় হলো যে ওয়াট লিমিট করে দেওয়ার পরে পারফরমেন্স যেমন বেড়েছে, পয়েন্টস পেয়েছি আমরা বেশি এবং একই সাথে টেম্পারেচারও কমে এসেছে অনেকটাই। এর যদি একটা এক্সপ্লেনেশন চান তাহলে সহজ ব্যাপারটা হচ্ছে যে অতিরিক্ত পাওয়ার ড্র করার পরে ইন্টেল প্রসেসরটা নিজেকে বটলনেক করে দিচ্ছিল এবং নিজেই পারফরমেন্সটা নিজের কমিয়ে দিচ্ছিল। যখন এটা পাওয়ার লিমিট করে দেওয়া হয় তখন সে স্টিডি একটা পাওয়ার নিতে থাকে এবং তখন সে থ্রটল হচ্ছিল, বাট আগের থেকে অনেক কম। এই কারণে স্কোরটা আমরা বেশি পেয়েছি এবং টেম্পারেচারও আমরা অপেক্ষাকৃত সহনীয় পর্যায়ে পেয়েছি। পারফরমেন্স ধরে রেখে তাপমাত্রা ঠিক কতটা কমানো যায় এবং থার্মাল থ্রটল বন্ধ করা যায় কিনা এইটা দেখার জন্য আমরা আবার এটাকে টেস্ট করি এবং সেটা 240 ওয়াটে। এই সময় সিনেবেঞ্চ মাল্টিকোরে স্কোর আসে 3792 পয়েন্টস, যা আগের থেকে 500 মতো কম। ম্যাক্স টেম্পারেচার হয় 94 এবং অ্যাভারেজ 89। এ সময় সিপিইউ প্যাকেজ পাওয়ার কমে আসে 264 ওয়াটে ম্যাক্সিমাম এবং অ্যাভারেজে হয় 230 ওয়াট। প্রায় 5 ঘন্টা এইসব টেস্টিং করে দেখা গেল যে ডিফল্টে আমরা যেই পরিমাণ টেম্পারেচার দেখতে পাচ্ছিলাম সেটা 100-র উপরে এবং পারফরমেন্সের অবস্থাও খুব একটা ভালো নয়। কিন্তু যখন আমরা 240 ওয়াট এটাকে লক করে দিই তখন এটার টেম্পারেচার অনেকটা কমে আসে, সেই সাথে পারফরমেন্সেও কিছুটা পেনাল্টি দেখা দেয়। কিন্তু 253 ওয়াটসে আমরা একদম পারফেক্ট একটা কম্বো পাই, যেখানে কিছুটা থ্রটল থাকলেও টেম্পারেচার আন্ডার কন্ট্রোল এবং পারফরমেন্স ম্যাক্সিমাম। যেখানে বাজারে অ্যাভেলেবেল অনেক 360 মিলিমিটারের কুলার এই 14700K কে নিয়ন্ত্রণ করতে হাবুডুবু খায়, সেখানে আর্টিকের এই 20 মিলিমিটার কুলারটা কিন্তু মোটামুটি এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে। বিশেষ করে 253 ওয়াটে দিলে পরে ম্যাক্সিমাম 97, অ্যাভারেজ 91 এর থেকেও সে তার ম্যাক্সিমাম সিনেবেঞ্চ স্কোরটা দেখাতে পারছে, যার কারণে আর্টিককে একটা বিগ থামস আপ দেয়াই যায়। এখানে আরো একটা বিষয় উল্লেখ্য যে আর্টিক তাদের কুলারগুলোকে একদম লো নয়েজে বা নয়েজ ছাড়া সাইলেন্ট অপারেশনের জন্য তৈরি করে। এই কারণে ফ্যানগুলোর স্পিড কিন্তু মাত্র 2000 আরপিএম। যদি আমরা এই ফ্যানগুলোকে চেঞ্জ করে আরেকটু হাই পারফরমেন্স ফ্যান অ্যাড করি, যেমন 3000 আরপিএম এর যে ফ্যানগুলো আমরা বাজারে দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু এর টেম্পারেচার আরো 1 থেকে 2 ডিগ্রি কমিয়ে আনা পসিবল। যদি সুযোগ হয় আমরা আর্টিকের সবগুলো কুলারকে নিয়ে একটা রাউন্ড আপ করার চেষ্টা করব। এছাড়া বাজারে অ্যাভেলেবেল সবগুলো এআইও নিয়েও একটা রাউন্ড আপ করার ইচ্ছা রয়েছে। দেখা যাক কতটুকু সময় সুযোগ আমাদের হয়। চলুন এবারে এক নজরে প্রোজ এবং কনস গুলো দেখে নেওয়া যাক। আর্টিক লিকুইড ফ্রিজার 280mm কুলারে আপনি পাচ্ছেন 6 বছরের লম্বা ওয়ারেন্টি এবং তাদের ওয়ারেন্টি পলিসি নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড সুনাম রয়েছে। ARGB ভার্সনটা সকল টাইপের মাদারবোর্ডের সব ধরনের সফটওয়্যার ব্যবহার করে ARGBর কালার কন্ট্রোল করা যাবে। আমরা জানি সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি এবং এই কুলারগুলোয় ডেইজি চেইনে সবগুলো ফ্যান লাগানোর ফলে ডেফিনেটলি আপনার লাইফ থেকে অনেকগুলো টাইম বেঁচে যাবে এই ফ্যানের কানেকশন দিতে। আরেকটা ব্যাপার হচ্ছে আর্টিকের সিগনেচার, সেটা হচ্ছে লো নয়েজ।
আর্কটিক ক্লেম করে এবং বোস্ট করে যে তাদের কুলারগুলো লো নয়েজ প্রডিউস করে, এবং বাস্তবেই তাই। একদমই সাইলেন্ট কুলার, আপনি টেরি পাবেন না যে এখানে একটা অল ইন ওয়ান কুলার চলতেছে। এমনকি আমরা এখন পর্যন্ত যতগুলো অল ইন ওয়ান কুলার টেস্ট করেছি সবগুলোর মধ্যে এইটা সাইলেন্ট, একদম হ্যান্ডস ডাউন, এটা পরিষ্কার বলেই দেওয়া যায়। এর বাইরে এই কুলারটার যে সিপিইউ ব্লকটা আছে এটা দেখে অনেকের অনুভূতি এমন হতে পারে যে না, আমার একটা ছোটখাটো স্পেসশিপ আছে। যাই হোক, এবার হচ্ছে কনসের কথা প্রথমেই যদি বলি, ভাই ফ্যানের মধ্যে 8GB দেয়া আছে কিন্তু সিপিইউ ব্লকে 8GB নাই, এতে যেই পরিমাণ এফপিএস লস হবে এই ক্ষতিটা কোথা থেকে আপনি পোষাবেন? আর্কটিকের এই ব্যাপারটা আরো ভেবে দেখা দরকার ছিল, কারণ এখানেও তো ছোট একটা ফ্যান রয়েছে, চাইলে সেখানে একটা ছোট আকারে 8GB তো দেওয়া যেত। এনিওয়ে, এইটা আসলে কোনো কনস না, জাস্ট মজার জন্য বলা। মেইন যে ব্যাপার সেটা হচ্ছে এটার থিকনেস 38mm এর রেডিয়েটর এবং ফ্যান সহ যেটা প্রায় 67mm, এই পরিমাণ ক্লিয়ারেন্স অনেক কেসে নাই। কেসে থাকলে পরেও দেখা যায় যেই সব মাদারবোর্ডের হিটসিঙ্ক একটু বেশি বিফি, অনেক কেসে সেগুলোর ওই হিটসিঙ্কের সাথে এটা কন্ট্রাডিক্ট করতে পারে। সো কুলার নেওয়ার আগে একটু দেখে শুনে মেপে ঝুঁকে নেওয়া দরকার। এটা নিয়ে অবশ্য এত প্যারা খাওয়ারও কিছু নেই। আপনি যদি অনলাইনে সিম্পলি আপনার কেসের মডেলটা এবং আর্কটিক কুলারটা লিখে সার্চ করেন, দেখবেন কেউ না কেউ হয়তো আপনার সেম কেসে আর্কটিকের কুলারটা ইনস্টল করেছেন। যদি করে থাকেন তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার কেসে এই কুলারটা বসানো সম্ভব, আর যদি দেখেন নাই তার মানে বুঝে নেবেন যে নাই। কারণ আর্কটিক এতই পপুলার, ওয়ার্ল্ডের মোটামুটি যত ফেমাস পপুলার কেস আছে সবগুলোই কেউ না কেউ কোথাও না কোথাও দেখবেন আর্কটিক দিয়ে বিল্ড করেই ফেলছে অলরেডি। এবারে ভার্ডিক্ট, যারা 14700K টাইপের সিপিইউ ব্যবহার করতে চান এবং 360mm মতো লম্বা কুলার ব্যবহার করতে চান না, কম্প্যাক্ট একটা ফর্ম ফ্যাক্টরের মধ্যে থাকতে চান, আই মিন লম্বায় কম্প্যাক্ট, তাদের জন্য 280mm এর আর্কটিক কুলারের থেকে বেটার কিছু এই মুহূর্তে বাজারে নাই। আর প্রাইস ওয়াইজ যেভাবে মোনার্ক আইটি মানে আর্কটিকের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এটাকে প্রাইসিং করেছে, তাতে দিস ইজ দ্য বেস্ট ব্যাং ফর বাক, কোয়ালিটি, পশনেস সবকিছু একসাথে। সো সিমিলার প্রাইস রেঞ্জে কেসে ক্লিয়ারেন্স থাকার পরেও যদি আপনি এই কুলার বাদ দিয়ে অন্য কোনো কুলার নিয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনি জাস্ট 8GBর পিছনে ঘুরছেন, পারফরমেন্সের পেছনে না। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।